আমাকে দিক না দিক সেটা বড় কথা না, যাকেই দে এখানে, যাকেই যোগ্য মনে করে, আমাকে যোগ্য মনে না করুক, যাকে যোগ্য মনে করে, একজন কলা গাছও যদি এখান থেকে বিএনপির ধানের শেষ নিয়ে যদি ইলেকশন করে, সেই কলা গাছের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা এই বাঁশখালীতে কাজ করব এবং বাঁশখালী এই যে এই সিটটাকে আমরা আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দেওয়ার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা দিয়ে আমরা আমাদের নেতাকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। সুপ্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আমি রহিম সৈকত। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একাধিক মুখ মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন দিনরাত। ভোটারদের ধারে ধারে কিংবা জনগণের ধারে ধারে তারা যাচ্ছেন, নিজেদের পক্ষে নিজেদের হয়ে তারা জনগণের কাছে, ভোটারদের কাছে সমর্থন আদায়ের জন্য, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছেন। বাঁশখালীতে যে কয়জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর জনাব আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সাহেব। আমরা আজকে জনাব রাজ্জাক সাহেবের মুখোমুখি হয়েছি। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। শুরুতে আমরা আপনার কাছে একটু জানতে চাইব, বেড়ে ওঠা, পড়ালেখা, কেরিয়ার পর্যন্ত আমরা একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে আমাকে আজকের এই বাঁশখালীবাসীর মুখোমুখি হওয়ার জন্য, এবং আপনাদের মাধ্যমে আমি বাঁশখালীবাসীকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। 86 তো আসলে আমি স্কুলে, আমি তখন ক্লাস 6-এ, ক্লাস 6 থেকেই আমি ছাত্রদলের সাথে জড়িত। ছাত্রদলের সাথে, স্কুল ছাত্রদলের সাথে জড়িত থেকে আমার বাড়ি কালীপুর স্কুল ছাত্রদলের সাথে জড়িত থেকে আমি 88 থেকে 90 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীপুর স্কুল শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলাম। তখন থেকে আমার ছাত্র রাজনীতির উত্থান বলতে গেলে আমি শহীদ জিয়ার 19 দফা এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করে ছাত্রদলের রাজনীতি থেকে সেই 86 থেকেই বর্তমান অবধি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মাঠে ময়দানে কাজ করছি। আমি আপনাদের জ্ঞাতার্থে বাঁশখালীবাসীর উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার রাজনৈতিক জীবন শুরু থেকেই, অর্থাৎ সেই 86 থেকেই আমি বাঁশখালীর বিভিন্ন আনাচে কানাচে আমার পদচারণা হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে। আমি স্কুলে পাশ করার পরে আমি কলেজে ছিলাম, বাঁশখালী কলেজে আমি পড়ালেখা করেছি 91-2। ওখানেও আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। তখনও সারা বাঁশখালীতে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার শ্রদ্ধেয় আমার রাজনীতি গুরু বলতে অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর নেতৃত্বেই আমরা রাজনীতি করেছি। অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর নেতৃত্বেই আমরা বাঁশখালীতে আমার রাজনীতির সূচনা হয়। এবং আমি স্মরণ করছি আজকে বাঁশখালী বিএনপির প্রতিষ্ঠাকালীন বিএনপি নেতা আব্দুল কাদের চৌধুরী, আমাদের মোকাররমুল কাদের চৌধুরী এবং আনোয়ার আজিম ভোলা, পরবর্তীতে যতদিন বাঁশখালীকে সংগঠিত করেছিলেন বাঁশখালীর সুযোগ্য সন্তান জাফরুল ইসলাম চৌধুরী সহ যারা আমাদের বিএনপির জন্য কষ্ট করেছেন, তাদেরকে সবাইকে আমি আজকে আপনার মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি যে কথাটা বলছিলাম, বাঁশখালী কলেজ থেকে আমি পাশ করে আমি 92-93 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টিতে ভর্তি হই। ল ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার পরে আমি প্রথমেই ল ফ্যাকাল্টিতেই প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম এবং পরবর্তীতে ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছিলাম। আমি লাস্ট যে কমিটি, সেই কমিটিতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম।
জয়েন্ট সেক্রেটারি থেকে আমি বিশ্ববিদ্যালয়ে আমি রাজনীতি শেষ করে আমি যখন 98-এ যখন চট্টগ্রাম জেলা আদালতে আমি আমার আইন পেশায় যোগদান করি, তখন থেকে আমি আইন পেশায় যে আমাদের যে পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সেখানে আইনজীবী ফোরামের সাথে রাজনীতি করেছি। এবং তখনও আমি বাঁশখালীতে যোগাযোগ ছিল, বাঁশখালীর প্রত্যন্ত এরিয়াতে আমার যোগাযোগ ছিল, আমি গিয়েছি। বলতে গেলে বাঁশখালীতে যে বিএনপির যে রাজনৈতিক যে সূচনা, সেটা হয় কালীপুর ইউনিয়ন এবং সাধনপুর ইউনিয়ন থেকে। আমরা বাঁশখালী বিএনপির সূচনা লগ্ন থেকে তৃণমূল পর্যায়ে আমি রাজনীতি থেকে উঠে এসেছি। এ পর্যায়ে আমি যখন আইনজীবী ফোরামে যোগদান করি, অর্থাৎ আমি আমার প্রফেশনে যোগদান করি, সেখানে আইনজীবী ফোরামের সাথে ছিলাম এবং আইনজীবী ফোরামের 2012 থেকে 2015 পর্যন্ত আমি অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদালত চট্টগ্রাম আদালতে আইনজীবী সমিতিতে আমি ইলেকশন করেছিলাম। আমি জয়েন্ট সেক্রেটারি ইলেকশন করেছিলাম সমিতিতে। জয়েন্ট সেক্রেটারি ইলেকশন করার পরে আমি সর্বোচ্চ ভোটে আমি জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছিলাম। এর পরবর্তীতে লাস্ট 24 সাল যে পেশির সরকারের এন্ডিং ইয়ার বলে খ্যাত, এবং সে সময় আইনজীবী ফোরামের নেতৃত্বে আমাকে চট্টগ্রাম আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে আমি ইলেকশন করে সর্বোচ্চ ভোটে আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আমার নেতৃত্বেই এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কিন্তু এই চট্টগ্রাম আদালতে যে আন্দোলনটা যে হয়েছিল, সেটা আমার নেতৃত্বে হয়েছিল। আপনারা জানেন, এবং আপনার মাধ্যমে আমি বাঁশখালীবাসীকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে 31শে জুলাই লাস্ট এন্ডিং যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলনে ছাত্র জনতা বিশেষ করে আমাদের আদালত পাড়ায় একটা প্রোগ্রাম দিয়েছিলেন, মার্চ ফর জাস্টিস। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা প্রোগ্রামটা ছিল, শুধুমাত্র আমার চট্টগ্রাম আদালতে মার্চ ফর জাস্টিসটা সফলভাবে সম্পন্ন হয়েছে আমার নেতৃত্বে। বলতে গেলে সেদিন ছাত্র জনতা কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, কোর্টে কিন্তু এন্ট্রান্স করার সুযোগ পাইনি। আমি আমার আইনজীবী ফোরামের নেতৃত্বে, আইনজীবী সমিতির আমাদের সকলের নেতৃত্বে এবং আমি সহ আদালতের যে বিশাল একটা গেট, ওখানে 3টা ব্যারিকেড ছিল, একটা আর্মি, একটা পুলিশ আর একটা বিজিপি। 3টা ব্যারিকেডকে আমরা ভেঙে ছাত্র জনতাকে লালদিঘির থেকে ছাত্র জনতাকে আমরা কোর্ট বিল্ডিং এনে আমরা দোয়েল চত্বরে আমাদেরকে সমাবেশ করার আমি সুযোগ করে দিয়েছিলাম। সেদিন প্রায় 20 থেকে 30 হাজার ছাত্র জনতা ওখানে একত্রিত হয়েছিল, এবং যেই সম্মেলন যে প্রোগ্রামটা সফলতার মাধ্যমে, যে ছাত্র জনতার মার্চ ফর জাস্টিস সফলতার মাধ্যমে, তার পরদিন থেকে অর্থাৎ প্রথম 1 আগস্ট, 2nd, 3rd, 4th, 5th তো পেশির সরকারের পলায়ন হয়ে গেল। এই 3 দিন কিন্তু আমরা যখন ছাত্র জনতার সাথে আমরা তখন মিশে গেলাম, তখন কিন্তু বাংলাদেশে এরপর থেকে কিন্তু বাংলাদেশে পেশাজীবী সংগঠনগুলো আছে, শিক্ষক থেকে শুরু করে এক্স আর্মি থেকে শুরু করে সবাই কিন্তু সব পেশাজীবী সংগঠন কিন্তু ছাত্র জনতার সাথে একাকার হয়ে গেল, যার পরিপ্রেক্ষিতেই 5ই আগস্ট সৃষ্টি হলো। এবং 5ই আগস্টের পরে যে সরকার এলো বাংলাদেশে, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে অ্যাক্টিভিটিস, আমাদের যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমাদের যে আত্মত্যাগ, 17টি বছর যে আমরা জেল জুলুম আমরা যে সহ্য করেছি, আমরা যে গায়েবী মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে আমাদের বিএনপির নেতাকর্মীরা, আমরা তাদেরকে, আমি বিশেষ করে আমার পক্ষ থেকে আমি 17টি বছর প্রত্যেকটা, নট অনলি বাঁশখালী, প্রত্যেকটা জাতীয়তাবাদী কর্মীকে আমি লিগ্যাল এড দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার আসার পরে আমাকে চুজ করেছে, 17টি থানার দায়িত্ব দিয়েছে আমাকে। আপনারা জানেন ইতিপূর্বে বাঁশখালী থেকে আমি 3 নম্বর আফটার লিবারেশন 3 জন বাঁশখালী থেকে এই যে প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, সেকেন্ডলি কফিলউদ্দিন চৌধুরী, থার্ডলি বাঁশখালী থেকে আমি এই অধম বাঁশখালীবাসীর দোয়া নিয়ে আজকে 1 বছর আমি সম্পন্ন করেছি, এই প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি এই পর্যায়ে। বাঁশখালী বিএনপিতে আমরা অনেক মুখ দেখতে পাচ্ছি মনোনয়ন প্রত্যাশী হিসাবে,
তৎমধ্যে প্রাক্তন মন্ত্রী পরিষদের সদস্য জনাব জাফর ইসলাম চৌধুরী সাহেবের পরিবারেরও আছেন এবং অনেকে আছেন, তো আমরা তাদেরও মুখোমুখি হব। আমি এখন জানতে চাইব জাতীয়তাবাদী পরিবার বা দল কেন আপনাকে ওদের থেকে এগিয়ে রেখে আপনাকে কেন মনোনয়ন দিবে, বা আপনি কেন নিজেকে যোগ্য মনে করেন? কোন ক্ষেত্রের দিক দিয়ে আপনি নিজেকে মনোনয়নের জন্য একমাত্র দাবিদার হিসেবে মনে করেন? ধন্যবাদ যে প্রশ্নটা করেছেন। রাজনৈতিক শিকড় কিন্তু আমার অনেক গভীরে। ছাত্রদলের রাজনীতি গড়া আমি ছেলে, আজকে এই পর্যায়ে এসেছি রোদে পড়ে কয়লা হয়ে। আজকে পরীক্ষিত সৈনিক হিসেবে আমি আজকে এই 40 বছরের রাজনৈতিক জীবনে আমি পদার্পণ করছি। সেই হিসাবে যেহেতু রাজনীতির শিকড় থেকে, রাজনৈতিক তৃণমূল থেকে আমি উঠে আসছি, আমি কিন্তু উড়ে এসে এখানে জুড়ে বসি নাই। ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার শুরু, এবং কালীপুর না শুধু, বাঁশখালীতে 15টা ইউনিয়ন, 14টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমরা পলিটিক্স করেছি। আমরা ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনীতির সাথে আমাদের ঘাম রয়েছে। এখানে আমি উড়ে আসিনি, আমি এখান এই শিকড় থেকে আমি উঠে এসেছি। দল কোন বিষয়গুলোকে বিবেচনা করে আপনাকে মূল্যায়ন করে? যে কথা বলছিলাম, আমি আসছি এখানে। আমাদের রক্তে মাংসে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ছাত্রদলের, বিএনপির, আমাদের রক্ত মাংসের সাথে কিন্তু বিএনপি মিশে গেছে। এখানে যে কথাটা বলছিলেন, মূল্যায়নের ক্ষেত্রে যে কথাটা বলছিলেন এবং উপযুক্ততার ক্ষেত্রে যে কথাটা বলছিলেন, যেহেতু আমাদের শিকড় কিন্তু বিএনপি, এমন না যে নমিনেশন পাবো না। আমি নমিনেশন চাইবো, অবশ্যই চাইবো। যার কারণে যে কথাটা বলছিলাম, নমিনেশন অবশ্যই চাইবো। নমিনেশন অনেকে চাইবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা বিশাল মহাসাগর, এটা অনেক বড় দল, এখানে অনেকেই নমিনেশন চাইবে, অনেক উপযুক্ত ব্যক্তি থাকতে পারে। আমি যেই ইয়ে নিয়ে, আমার যে যোগ্যতা নেই আমি নমিনেশন চাইবো, সেটা হচ্ছে আমি কিন্তু শহীদ জিয়ার গড়া ছাত্রদলের কর্মী এবং শহীদ জিয়ার গড়া বিএনপির কর্মী, এবং শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন, 19 দফা কর্মসূচি নিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন, সেই দলের 19 দফা থেকে শুরু করে বিএনপি নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কোনো আস্থাশীল, এবং তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে বর্তমানে 31টি দফা বাংলাদেশের মানুষের রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার সমর্থনে আমরা কাজ করছি। এবং আপনি যে কথাটা বলেছেন, আমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হচ্ছে আমি একজন বিএনপির সাচ্চা একজন কর্মী, নিজেকে একজন বিএনপির সাচ্চা কর্মী হিসেবে আমি দাবি করব। যেহেতু আমি রুট লেভেল থেকে উঠে আসছি, আমি উড়ে এসে জুড়ে বসে নেই, রুট লেভেল থেকে আমার উঠে আসা। আমার যদি যোগ্যতা থাকে, এই পর্যন্ত যা অর্জন হয়েছে আমি যে বিএনপি করেছি বিদায়, আমি ছাত্রদলের কর্মী ছিলাম বিদায়, আজকে আমি এই পর্যন্ত আসার আমার সৌভাগ্য হয়েছে। সেটা হচ্ছে আমার যোগ্যতা হচ্ছে, একমাত্র যোগ্যতাটা কি? আমি ছাত্রদলের কর্মী ছিলাম, আমি জিয়ার আদর্শের সৈনিক ছিলাম, এটাই আমার আদর্শ, এটাই আমার যোগ্যতা। আমি যে বিএনপির একজন কর্মী, আমি একজন সাচ্চা একজন পরীক্ষিত বিএনপির কর্মী, সেটাই হচ্ছে আমার যোগ্যতা। এখানে আমার আর অন্য কোনো যোগ্যতা নেই। আমার যোগ্যতা হচ্ছে, সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে আমি একজন বিএনপির পরীক্ষিত সৈনিক, পরীক্ষিত কর্মী। আমাকে নমিনেশন দিলেও আমি এই পার্টি ছেড়ে কোথাও যেতে পারবো না। এখানে বাঁশখালী রাজনীতি অনেক উত্থান পতন হয়েছে, আমরা দেখেছি। 96-তে হয়েছে, উত্থান পতন হয়েছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। কীভাবে হয়েছে আর না হয়েছে এগুলো আমার বলার দরকার নেই। আমরা ম্যাচিউরড পলিটিক্যালি। আমার রাজনীতির প্রতি আমার অগাধ বিশ্বাস, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি আমাদের অগাধ বিশ্বাস। এই নেতা যাকেই দে এখানে, আমাকে দিক না দিক সেটা বড় কথা না, যাকেই দে এখানে, যাকেই যোগ্য মনে করে, আমাকে যোগ্য মনে না করুক, যাকে যোগ্য মনে করে, একজন কলা গাছও যদি এখান থেকে বিএনপির দানের শেষ নিয়ে যদি ইলেকশন করে, সেই কলা গাছের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা এই বাঁশখালীতে কাজ করব, এবং বাঁশখালী এই সিটটাকে আমরা আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দেওয়ার জন্য
আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা দিয়ে আমরা আমাদের নেতাকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার বাঁশখালীবাসীর কাছে মেসেজ এবং আমার দলের কাছে আমার মেসেজ এবং দলের কাছে আমার কমিটমেন্ট। এখানে এর বাইরে কোনো আমাদের কোনো বক্তব্য নেই। এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো হিংসা নেই। আমার পার্টির প্রতি আমার কমিটমেন্ট, আমার নেতার প্রতি আমার কমিটমেন্ট, আমার নেত্রীর প্রতি আমার কমিটমেন্ট, এটা কিন্তু 100-100। এখানে কোনো খাত নেই, কোনো ধরনের ফাঁক নেই। এখানে কোনো ধরনের বিতর্কের কোনো অবকাশ নেই। ডিপ্লোম্যাটিকভাবে বলে থাকি, যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই কাজ করব। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, বাংলাদেশে দুইটা দল পালাক্রমে বাংলাদেশটাকে শাসন ব্যবস্থায় যুক্ত ছিল। তাদের মধ্যে গ্রুপিংটা হচ্ছে দিনের সূর্যের আলোর মতো পরিষ্কার। তো ডিপ্লোম্যাটিকভাবে কূটনৈতিক ভাষায় বলা হয়ে থাকে, আপনিও বললেন, যাকে নমিনেশন দেবে তার পক্ষে হয়ে কাজ করবেন। কিন্তু বাস্তবত দেখা যায়, যাকে নমিনেশন দেওয়া হয় তার বিপক্ষে ইভেন অন্য দলের হয়ে সাপোর্টিংয়ে আমরা দেখেছি। শুধুমাত্র দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে ঠেকানোর জন্য। ধরে নিলাম জাতীয়তাবাদী দল আপনাকে নমিনেশন দিল, দানের শেষ প্রতীক আপনাকে উপহার দিল, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত করবেন? তারা সবাই আপনার মতো করে বলবে আমরা রাজ্জাক সাহেবের জন্য কাজ করব, কিন্তু আপনি কিভাবে এনশিওর করবেন তারা যে রাতের অন্ধকারে কিংবা তারা আপনার অ্যাবসেন্সে আপনার বিরোধিতা করবে না, আপনাকে ঠেকানোর জন্য আদা জল খেয়ে নামবে না? এটা কীভাবে এনশিওর করবেন? ধন্যবাদ। আমি একটু পিছনে যাব। সেটা হচ্ছে 96-এ আমরা তো পলিটিক্যালি ম্যাচিউরড। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম, বাঁশখালীতেও ছিলাম। সেদিনেই 96-এ যে নমিনেশনের যে প্রেক্ষাপট ছিল, আমাদের এক্স মরহুম লিডার জাফর ইসলাম চৌধুরী কিন্তু তখন কিন্তু বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। সেদিন কিন্তু জাফর ইসলাম চৌধুরীকে একদম নিউ বর্ন বেবি হিসাবে বিএনপিতে নমিনেশন দিয়েছিলেন। আমরা কিন্তু জাফর ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করিনি, আমরা ধানের শীষের নেতৃত্বেই প্রতি আস্থা রেখে আমরা সেদিন কাজ করেছিলাম। এবং জনগণের, বাঁশখালীর যে জনগণের কাছে আমরা যে একটা মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজটা ছিল, বাঁশখালীতে যদি একটা ভোটের কারণে যদি জাফর ইসলাম চৌধুরী হেরে যায়, তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো 151 সিট পেয়ে সরকার গঠন করতে পারবে না। একটা সিট যদি হেরে যায়, একটা সিটের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারবে না, জনগণের সেবা করতে পারবে না, সেবা করার সুযোগ পাবে না। বিএনপির জন্য সেই মেসেজটা আমরা দেশবাসীর কাছে দিয়েছিলাম এবং দলীয় কর্মীদের কাছে দিয়েছিলাম। আমাদের কাছে সেদিন ব্যক্তি কোনো আমাদের কাছে কোনো ফ্যাক্টর ছিল না। আমাদের কাছে ফ্যাক্টর ছিল, আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, একটা ভোটের কারণে যদি জাফর ইসলাম চৌধুরী হেরে যায়, তাহলে আমার পার্টি পাওয়ার যেতে পারবে না, সরকার গঠন করতে পারবে না, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার হবে না। সেটা ছিল আমাদের চ্যালেঞ্জ। আমরা কোনো ব্যক্তি হিসাবে আমাদের ব্যক্তি আমাদের এখানে কোনো ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্টর হচ্ছে আমার নেত্রী কাকে দিয়েছেন, দানের শীষ কাকে দিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টর। এবং আপনি যে কথাটা বলছেন যে দানের শীষ যদি যাকে দেয় সেখানে কোনো ধরনের গ্রুপিং থাকবে কিনা, আমার মনে হয় আমাদের যে দৃঢ় বিশ্বাস, আমাদের পলিটিক্যাল যে কমিটমেন্ট, আমার যে পলিটিক্যাল কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে আমি দেশবাসীর কাছে এবং বাঁশখালীবাসীর কাছে এবং আমার বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমার যে মেসেজ, সেটা হচ্ছে আগামীতেও সেই চ্যালেঞ্জ হিসেবে আমরা কাজ করব। যে চ্যালেঞ্জ হিসেবে আমরা 96-এ কাজ করেছি, আমরা কোনো ব্যক্তিকে আমরা কোনো ধরনের ফ্যাক্টর মনে করিনি। আমি মনে করেছি দানের শীষের আমার প্রতীক নিয়ে আমরা কাজ করব। এবারেও ঠিক সেম অবস্থা। একটা ভোটের জন্য হয়তো বাঁশখালীতে আমরা ক্যান্ডিডেটকে হারাই ফেলতে পারি এবং একটা আসনের জন্য আমরা আমাদের সেবা করার সুযোগ নাও পেতে পারি। সেজন্য আপনার মাধ্যমে আমি আমার দলীয় নেতাকর্মীকে এবং দেশবাসীকে তথা বাঁশখালীবাসীকে আমি অনুরোধ জানাবো, কোনো গ্রুপিং নেই এখানে, আমাদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং নেই। বিশেষ করে আমি আপনার মাধ্যমে আমি আমার নেতৃবৃন্দের কাছে আমি মেসেজটা পৌঁছাতে চাই, আমি কোনো ধরনের গ্রুপিংয়ের ইয়েতে যাই নাই। আমি সুযোগ পেয়েছি বিদায় আমি বাঁশখালীর আনাচে কানাচে কাজ করছি।
এবং দানের শীষের পক্ষে কাজ করছি, আমি কোনো ব্যক্তির পক্ষে কাজ করছি না। এবং নমিনেশন পাই আর না পাই, দানের শীষের পক্ষে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। সব মিলিয়ে আপনার কমিটমেন্টটা কি থাকবে নির্বাচিত যদি হন? অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার এই প্রশ্ন একটা প্রশ্নের মাধ্যমে চলে আসছে। আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমার দল যদি আমাকে যদি নমিনেশন দেয়, আমি যদি কামিয়াব হই, তাহলে আমি বাঁশখালী, পশ্চিম বাঁশখালী এবং পূর্ব বাঁশখালী, এখানে জলকদর খালটা আপনার চৌধুরীহাট থেকে এই যে আপনার আরবশা বাজার পর্যন্ত, এখানে এই জলকদর খালটা কিন্তু বাঁশখালীকে দ্বিখণ্ডিত করেছে। দ্বিখণ্ডিত করে পশ্চিম বাঁশখালী এবং পূর্ব বাঁশখালীতে সৃষ্টি হয়েছে। এই জলকদর খালের উপরে দুই খালের উপরে যদি দুইটা রাস্তা থাকে, জি, এবং পার্মানেন্ট যে বেরিবাদের কথা আমরা চিন্তা করছি, জি, একেবারে আপনার গহিরার টেক থেকে, মানে আমাদের বাঁশখালী সীমান্ত থেকে সোনোর টেক পর্যন্ত, এইটা যদি এই যে প্রোটেক্টেড পার্মানেন্ট যদি বেরিবাদ যদি হয়, তাহলে বাঁশখালীকে আপনার এই যে প্রতি বছর যে বন্যায় যে আঘাত করে, এই যে পানি ঢুকে যায় এখানে, হ্যাঁ, সমুদ্রের পানি যে এখানে বেরিবাদের কারণে আমাদের এখানে পানি ঢুকে পশ্চিম এলাকা অরক্ষিত থাকে, এগুলা কিন্তু প্রোটেক্ট করা যাবে। এবং পশ্চিম বাঁশখালীর সাথে যে পূর্ব বাঁশখালীর সাথে যে সংযোগ সড়কগুলো রয়েছে, এগুলো 91-এর পরে কিন্তু আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী ছিলেন কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম সাহেব, উনি কিন্তু এই বাঁশখালীর জন্য অনেক কাজ করেছে। আমাদের মরহুম জাফর ইসলাম চৌধুরীও অনেক কাজ করেছে। উনি কিন্তু আমার মনে হয় ওনার পায়ের ছোঁয়া পড়ে নেই এমন কোনো এলাকা নেই যেখানে অন্য এলাকা, প্রত্যেকটা এলাকাতে উনি গিয়েছেন, দীর্ঘদিন সময় পেয়েছিলেন বিদায় উনি প্রত্যেকটা এলাকাতে যাওয়ার সৌভাগ্য হয়েছিলেন। কিন্তু এখনও দেখি আমি এই যে সোনুয়া থেকে এই চৌধুরীহাট পর্যন্ত যে এলাকাটা, পশ্চিম বাঁশখালী এলাকাটা এখনও বিশাল অবহেলিত, বিশাল অনুন্নত এলাকা বলা যায়। কিন্তু আমি এই যদি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি এই যে সংযোগ সড়কগুলা, জলকদর খালের উপর দুই পাশে দুইটা রাস্তা এবং পার্মানেন্ট বেরিবাদ, এগুলো যদি হয়ে যায়, তাহলে বাঁশখালীকে একটা মডার্ন বাঁশখালী হিসেবে আগামী প্রজন্ম পাবে বলে আমি মনে করি। এবং এখানে যে এই যে গন্নামারা থেকে যদি আপনার একদম এই পর্যন্ত এখানে যদি এটা যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে যায়, এবং এরপরে বাঁশখালী যে অংশটা আছে, এটা যদি এদিকে যদি আপনার যদি পর্যটন হিসেবে যদি আমরা যদি সরকারের কাছে আমরা যদি প্রেজেন্টেশন করতে পারি, এবং পূর্ব দিকে পাহাড় ঘেরা যে আমাদের সৌন্দর্য, প্রাকৃতিক ঘেরা যে আমাদের বিশাল এলাকা রয়েছে, এগুলো যদি আমরা যদি সরকারের কাছে যদি প্রেজেন্টেশন করতে পারি, আমাদেরকে উদ্যোগী হইতে হবে, তাইলে হয়তো বাঁশখালীর বেকারত্ব থাকবে না, এবং বাঁশখালী একটা মডেল বাঁশখালী হিসেবে আগামী প্রজন্মের কাছে উপহার দেওয়া যাবে বলে আমি মনে করি। 5 বছর সুযোগ পেলেন, নির্বাচিত হয়ে গেলেন, বাঁশখালীকে নিয়ে আপনার 10টি পরিকল্পনা আমাদেরকে শোনান সংক্ষেপে। আমার ফার্স্ট পরিকল্পনা হবে আপনার পার্মানেন্ট বেরিবাদ। একদম প্রথম যে পরিকল্পনা, একেবারে গৈরার টেক থেকে আপনার সুনোর টেক পর্যন্ত, এখানে পার্মানেন্ট বেরিবাদ বলতে আপনার যেভাবে এই যে পতেঙ্গা থেকে মিরেশ্বর পর্যন্ত পার্মানেন্ট বেরিবাদ হয়েছে, সেরকম যাতে পার্মানেন্ট বেরিবাদ হয়, সেটা হবে আমার প্রধান অঙ্গীকার। আমি এটার জন্য আল্লাহ যদি আমাকে আমি করবো, এটার জন্য আমি ফাইট করব সরকারের কাছে। সেকেন্ডলি, এই যে জলকদর খালকে যে আমাদের পশ্চিম বাঁশখালী এবং পূর্ব বাঁশখালীকে যে দ্বিখণ্ডিত করেছে, এই দুই পারে দুইটা পার্মানেন্ট রোড এবং সংযোগ সেতু, যাতে পশ্চিম বাঁশখালীর সাথে পূর্ব বাঁশখালীর সাথে যে একটা উন্নয়নের দিক থেকে যে বৈষম্য যে নীতি রয়েছে, সেটা হবে আমার অন্যতম অঙ্গীকার, যে বৈষম্য থাকবে না কেন। 3 নম্বর হচ্ছে আপনার এই যে ইকো পার্কের যে বিশাল একটা সম্ভাবনা রয়েছে, এই যে আপনার আমাদের এই যে পৌরসভার পশ্চিম অঞ্চল নিয়ে আপনার শিল্প নিয়ে যে বিশাল সম্ভাবনা, এগুলো আমি করব। আমার এটা একটা এবং চট্টগ্রাম থেকে যে এখন একটা যে চিন্তা ভাবনা করছে বর্তমান সরকার, চট্টগ্রাম থেকে বাঁশখালী দিয়ে যে আপনার কক্সবাজার যাওয়ার একটা 4 লেন বিশিষ্ট সড়কের যে কথা যে চিন্তা ভাবনা চলছে, এখনও কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। এটার উপর থাকবে আমার বেশি জোর থাকবে, যেহেতু আমার এদিকে বাঁশখালী যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে বাঁশখালী মানুষ 1 ঘন্টার মধ্যে, এখন তো যানজট এগুলো একটা মধ্যে পড়ে, যদি আপনার 4 লেন যদি রাস্তা যদি হয়ে যায়, তাহলে যানজট থাকবে না। এটাও আমার একটা পরিকল্পনার মধ্যে থাকবে। সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাঁশখালীতে আপনার একটা
ছোট একটা রয়েছে, আপনার হেলথ কমপ্লেক্স রয়েছে। সে হেলথ কমপ্লেক্সটা স্বয়ংসম্পূর্ণভাবে যাতে 200 জনে হেলথ কমপ্লেক্স করতে পারি, যাতে এখানে শহরে যাতে না হয়, যেমন 200 শয্যা বিশিষ্ট একটা যাতে হেলথ কমপ্লেক্স হয়, সেটাও আমার পরিকল্পনার মধ্যে থাকবে, যাতে আমাদের ইমার্জেন্সি পেশেন্টগুলো এখান থেকে শহরে যেতে না হয়। আরেকটা কথা, কিছুদিন আগে বেশি আসছে এখানে, এই যে সাপে কামড়াইলে কিন্তু এই রুগীগুলোর টাউনে নিতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্য, সেই ভ্যাকসিনগুলো যাতে গ্রাম পর্যায়ে চলে আসে, কারণ শহরে কিন্তু সাপ থাকে না, সাপ থাকে গ্রামে। যারা সাপে কাটা রুগী শহরে যেতে যেতে অনেক সময় মারা যায়। এই ভ্যাকসিনগুলো যাতে এখানে আপনার হেলথ কমপ্লেক্সে থাকে, বাঁশখালীতে রাখা যায়, মজুদ রাখা যায়। সর্বোপরি আমার যে এন্ডিং যে প্রতিশ্রুতি এবং এলাকার মানুষের কাছে আমার যে এন্ডিং প্রতিশ্রুতি, সেটা হচ্ছে বেকারত্ব যেটা আছে বর্তমানে, সেটা যাতে গোছানো যায়, বেকারত্বের অভিশাপ থেকে বাঁশখালী যাতে মুক্ত পাই। যুব শক্তির জন্য কি পরিকল্পনা? হ্যাঁ, এটাই যে বলছিলাম, এই যে যুবশক্তির জন্য বেকারত্বতার কারণে এখানে মাদক বলেন, এই যে আপনার অনলাইন জুয়া বলেন, এগুলোই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি এদেরকে যদি বেকারত্বতা যদি দূর করা যায়, এই যে আমি যে কথা বলছি, এদিকে যদি পর্যটন কেন্দ্র যদি হয়ে যায় পশ্চিম দিকে, আর এদিকে যদি কোনো শিল্প ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে, আপনি দেখেন এই যে কোরিয়ান ভিজিটে, এই যে আনোয়ারাতে যে ভিজিটটা হয়েছে, এখানে হাজার কর্মসংস্থান হচ্ছে। আমাদের বাঁশখালী থেকেও কিন্তু হাজার মেয়েরা এখানে কর্মসংস্থানে গিয়ে যোগ দিচ্ছে, বাঁশখালীতে গিয়ে ওখানে কাজ করছে। এই ধরনের শিল্প প্রতিষ্ঠান যদি এদিকে যদি আপনার কয়লা বিদ্যুতের ওখান থেকে যদি সাউথ সাইডে যদি শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, তাইলে মনে হয় বাঁশখালী থেকে বাইরে কাজ করতে যেতে হবে না। বাইরে থেকে শ্রমিক, বাইরে থেকে এক্সপার্টরা, বাইরে থেকে ইঞ্জিনিয়াররা এসে এখানে কাজ করবে। উদ্যোক্তাকে কিভাবে আকর্ষণ করবেন? শিল্প ইন্ডাস্ট্রি করার জন্য তো উদ্যোক্তার প্রয়োজন। যেভাবে আপনার মহেশখালী যেভাবে সারা ওয়ার্ল্ডের কাছে আজকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে চিহ্নিত হয়েছে, আপনার কক্সবাজার যেভাবে আজকে সারা বিশ্বের কাছে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, সেভাবেই আমাদেরকে উদ্যোগ নিয়ে আমাদেরকে আগাইতে হবে। বাঁশখালীর যারা আমরা বাঁশখালী থেকে বড় হয়ে আমরা আজকে বিভিন্ন পর্যায়ে অবস্থান করছি, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই উদ্যোক্তাদের যে উদ্যোগ, একজনে যদি উদ্যোগ নেয়, ওদের সাথে যারা বিভিন্ন অবস্থান আছে, বাঁশখালীর সোনার ছেলেরা যেখানে আছে, ওদের সাথে সমন্বয় করে, ওদের সাথে কমিউনিকেট করে, আমার মনে হয় এটা তেমন প্রবলেম হবে না যদি আন্তরিকতা থাকে। মাঠে ময়দানে কাজ করার সুবাদে যে জিনিসটা পেশ করি, দেখি আমাদের বাঁশখালীর যে সমস্যাটা রুট পর্যায়ে জায়গা সংক্রান্ত সমস্যা, এটা ঠিকভাবে থানাও অ্যাড্রেস করে না, আমরা সাংবাদিকরাও অ্যাড্রেস করি না। এই মানুষগুলো একটা খুব বিশাল একটা বিপদের মধ্যে আছে। এই যেমন গতকালকে কাতুরিয়াতে এই সামান্য জায়গার জন্য একটা লাশ পড়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনার জেরে এই দুই পরিবার এখন কোর্ট কাছারি করতে করতে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা অতীতে দেখেছি জনপ্রতিনিধিরা কখনো এই বিষয়গুলোকে ট্যাক্টফুলি রাইট ওয়েতে হ্যান্ডেল করেনি, অ্যাড্রেস করেনি। এটা খুবই ক্যান্সারের মতো আমাদের বাঁশখালীর সমস্যা, 1 নাম্বার। 2 নম্বরে আমাদের পূর্বে পাহাড় থাকছে না। আপনাকে অনুরোধ করব আপনার কর্মী, আপনার সহযোদ্ধাদেরকে নিয়ে পাহাড়গুলো একটু দেখে আসার জন্য। সেখানে পাহাড় ধ্বংস করা হচ্ছে দিনে এবং রাতে, এই 2টি সমস্যা। এরপর বিদ্যুৎ, একটু আকাশে মেঘ হলে, একটু বৃষ্টি হলে আমাদের বাঁশখালীতে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। রমজান মাসে কষ্ট পাই। বিদ্যুতের ক্ষেত্রে আমরা বাঁশখালী এখনও অপূর্ণ। এই 3টে সমস্যা আপনাকে কেউ বলেছে কিনা আমি জানি না। স্থানীয় মানুষের মধ্যে তুচ্ছ কারণে এই যে সরল, আপনি আমার সাথে ভালো জানার কথা, এই যে জায়গা সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব, তারপরে বিদ্যুৎ সংকট এবং আমাদের প্রকৃতি ধ্বংস, এই 3টাকে কীভাবে অ্যাড্রেস করবেন? আপনি যে 3টে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, পাহাড় কাটা, বিদ্যুৎ সমস্যা এবং এখানে যে আমাদের এলাকাতে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব, এগুলা আমি আমার প্রফেশন জীবনে, আমি 98 থেকে আজ পর্যন্ত যে প্রফেশন করছি, আমি বাঁশখালী থেকে যারা মামলা সংক্রান্ত নিয়ে চট্টগ্রাম শহরে যাই, আমি তাদেরকে কোনোদিন প্রফেশনাল দৃষ্টিতে দেখি নাই এবং আমি কখনো তাদেরকে মক্কেল হিসেবে ট্রিট করি নাই।
আমি অ্যাজ এ ওয়েল উইশার হিসেবে আমি ওদেরকে পরামর্শ দিয়েছি যে এগুলা মামলা মোকদ্দমা এগুলা সালিসির মাধ্যমে শেষ করা উত্তম, কিন্তু এই পরামর্শটা কিন্তু এই প্রফেশন থেকে আসলে দেওয়া হয় না। এটা হচ্ছে প্রথম। আমি চেষ্টা করেছি বাঁশখালীর যে আমার কাছে যে মামলাগুলো যেহেতু এগুলো সালিসির মাধ্যমে আমি শেষ করার চেষ্টা করেছি। অন্যান্য নেতৃবৃন্দদেরও এক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব রয়েছে, আইনজীবী সমাজেরও এখানে যথেষ্ট দায়িত্ব রয়েছে। যদি এই কাজগুলো যদি যেমন সরল থেকে শুরু করেন, আপনার যেখানে যেখানে কিছু ডিসপিউটেড এলাকা আছে যেখানে অনেক এগুলো হয়, সেখানে যদি আমরা যদি আমাদের সমাজের যারা নেতৃত্বে আছেন তারা যদি উদ্যোগ নিয়ে এদেরকে যদি বসানো হয়, এই যে প্রশাসনের মাধ্যমে হোক বা কোনো একটা সালিসির মাধ্যমে যদি হোক, এখানে কয়েকটা গ্রুপ আছে, গ্রুপগুলোর সাথে কথা বলে যদি উদ্যোগ না হয়, আমার মনে হয় না এগুলো কঠিন কাজ হবে এটা শেষ করা। সেকেন্ডলি যে কথাটা বলছেন আপনি পাহাড় কাটা নিয়ে যে কথাটা বলছেন, পাহাড় কাটার ব্যাপারে আমাদের অসম্ভব থাকতে হবে। বর্তমানেও পরিবেশের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি খুব অ্যালার্ট পাহাড় কাটার ব্যাপারে, আমাদেরও সজাগ থাকতে হবে এবং সে ব্যাপারে আমাদের বিশেষ করে প্রশাসনকে একটু মাথায় রাখতে হবে যাতে পাহাড় ধ্বংস না হয়, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ যাতে আমরা রক্ষা করতে পারি। থার্ডলি যে কথাটা বলেছেন কি থার্ডলি বিদ্যুতের যে কথাটা বলেছেন, বর্তমানে পল্লী বিদ্যুতের অধীনেই বাঁশখালী বিদ্যুৎ পরিচালিত হচ্ছে। এখানে আমাদের এখানে 1330 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, এটা বাঁশখালীতে। তো আমার এলাকাতে বিদ্যুৎ উৎপাদন হবে আর আমার এলাকার মানুষ বিদ্যুৎ পাবে না, এটা তো একটা হাস্যকর ব্যাপার, ঠিক না? তো সে ব্যাপারে আমাদের সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। অবশ্যই সচেতনতা থাকলে, সচেতন হলে এটা কিন্তু সব কিছু সম্ভব। সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের চাহিদা মেটানোর পর এখান থেকে বিদ্যুৎ বাইরে যাবে। আমার কথা হলো, আমার সরকারের কাছে আমার দাবি হচ্ছে আমার এলাকায় বিদ্যুৎ উৎপাদন হবে, আমার ঘরে বিদ্যুৎ থাকবে না। সেটা তো সেই বৈষম্য দূরীকরণের জন্য তো আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি নাকি? তো সরকারের কাছে আমাদের দাবি থাকবে আমাদের এলাকাতে বিদ্যুৎ উৎপাদন হবে, আমাকে সাফিসিয়েন্ট বিদ্যুৎ দিতে হবে। এটা হচ্ছে আজকে আপনার মাধ্যমে আমার বাঁশখালীবাসীর কাছে মেসেজ এবং সচেতনতা বৃদ্ধির জন্য যেটা যেটা করতে হয় আমাদেরকে করতে হবে। আমরা যদি করতে পারি, অবশ্যই বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটা আমাদের অবশ্যই পূর্ণ হবে। এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র যদি আমাদের এলাকাতে গড়ে ওঠে, তাদের কাছেও আমার ডিমান্ড হচ্ছে আমার এলাকার যে ঘাটতি আছে সেটা আগে পূরণ করতে হবে, তারপর ওই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে। সর্বশেষ জানতে চাইব, যাদের উপর আশা, যাদের উপর ভরসা, যাদের উপর নির্ভর করে আপনি বাঁশখালীতে জনপ্রতিনিধিত্ব করার একটা স্বপ্ন দেখছেন, কাজ শুরু করছেন, তাদেরকে শেষ বার্তা হিসেবে, মেসেজ হিসেবে কি দিতে চান আমাদের মাধ্যমে? দলীয় নেতাকর্মীদের কাছে আমার একটা মেসেজ, যেটা আমার নেতার, আমার নেত্রীর, আমার দলের পক্ষ থেকে মেসেজ, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন আমাদের দলীয় পরিচয় হচ্ছে আমরা বিএনপির কর্মী। আমরা যাই করি আমরা বিএনপির জন্য করি, আমার দলীয় প্রতীক ধানের শীষের জন্য করব। এখানে কোনো কোন্দল থাকবে না, কোন্দল বলে কিছু নেই। আমার সব কিছু আমার যে মেসেজ, আমার দলের প্রধান, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেভাবে বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দলের কাছে ব্যক্তির কোনো এখানে প্রাধান্য নেই। এই আগামী দিনে ধানের শীষের জন্য এবং দলের জন্য, দেশের জন্য যখন যেটা প্রয়োজন সেটার জন্য সব কিছু প্রস্তুত করার জন্য আমি প্রস্তুত, আপনারাও প্রস্তুত থাকবেন। সেটাই আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আমি দলীয় কর্মী হিসেবে আমার একটা অনুরোধ যে যাই করবেন আমার দলের কমিটমেন্ট নিয়ে করতে হবে, দলের জন্য করতে হবে এবং দেশের জন্য করতে হবে। আমার নেতার যে ডায়লগ ছিলেন, যে কমিটমেন্ট ছিলেন দেশের প্রতি, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, সবার আগে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি বাঁশখালীকে নিয়ে আপনার অনেক চিন্তা, এবং একজন বাঁশখালীর নাগরিক হিসেবে আমরাও চাইব আপনার সৎ ইচ্ছাটাটুকু পূরণ হোক,
যে ইচ্ছে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে হবে, সেটাতে স্রষ্টারও সহযোগিতা থাকুক, সেটাই আমরা প্রার্থনা করব। এবং পরিশেষে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে বাঁশখালীবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বাঁশখালীবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি যে বাঁশখালী আনাচে কানাচে যে বাঁশখালীবাসীর যে মমতা স্নেহ, আমার দলীয় কর্মীদের যে মায়া মমতা স্নেহ জালে আমি আবদ্ধ হয়েছি, আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আমি বাঁশখালীর জন্য, বাঁশখালীবাসীর জন্য কাজ করব, এই প্রতিজ্ঞা থাকবে আপনার মাধ্যমে বাঁশখালীবাসীর কাছে আমার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বাঁশখালী থেকে, যিনি আগামীতে সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লক্ষ্যে দিনরাত চষে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমরা তার কাছ থেকে জেনে নিলাম তিনি বাঁশখালী নিয়ে কী ভাবছেন এবং আরও জানতে চাইলাম বাঁশখালীর কী সমস্যা সম্পর্কে তিনি অবগত, এবং যদি নির্বাচিত যদি হতে পারেন তবে সেসব সমস্যা সমাধানে তিনি কতটুকু ভূমিকা রাখবেন। আমাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আমরা বাঁশখালী থেকে অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থী হবেন, আমরা জনগণের হয়ে, জনগণের মনে যে প্রশ্ন আছে, জনগণের যে জানার ইচ্ছা আছে এবং জনগণ যেসব বিষয়ে প্রার্থীদেরকে, তাদের জনপ্রতিনিধিদেরকে মুখোমুখি করতে চান, সেসব প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হব। আপনারা দেখবেন, বাঁশখালী এক্সপ্রেসের সাথে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে, আমাদের পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো প্রার্থীর সাথে জনপদের পথে প্রান্তে।